ইতিমধ্যেই কিন্তু মেয়েদেরকে কেন্দ্র করে যেই সব নাটক ওরা পেশ করেছিল সেই নাটকটা কিন্তু আবার গৃহীত হয়ে গেছে, অর্থাৎ সেই নাটকটা আবারও ঘুরে ফিরে তার বাড়িতে ফেরত চলে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারকে কেটে যখন অন্নপূর্ণা ভাণ্ডার আনা হলো তখন মূল টোপটা কী দেওয়া হয়েছিল? 1500 টাকার বিপরীতে 3000 টাকা করে দেব। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা অন্নপূর্ণা ভাণ্ডারও পাবে, কিন্তু তার পরবর্তীতে আস্তে আস্তে কি দেখলাম, না সবাই তো পেতে পারে না, সেখান থেকে নাম বাতিল, সেখান থেকে কাটা হলো, কেটে কিছু গোনাগুন্তি লোকজনকে দেওয়া হবে সেই জিনিসটা বলা হলো। এবার তার পরবর্তীতে শুনতে পাচ্ছি সেই জিনিসটাও নাকি ব্লক করে দেওয়া হয়েছিল, তারা সেই প্রাপ্য টাকাটাও পায়নি। এখন আবার শুনতে পাচ্ছি সেই 100 জনের মধ্যে থেকে 40 জন তাদের গোনাগুন্তি পেতেও পারে। এই পেতেও পারের যেই ব্যাপারটা, এই পেতেও পারেটা হচ্ছে সেই গাজর, সেই গাজরটাকে দেখিয়ে তার পরবর্তীতে আমাদেরকে একটা পথ অবধি তারা চালনা করতে পারে, কিন্তু তারপর থেকে যে গাজরটার লোভে যাচ্ছে সেই মানুষটাও বুঝে যায় যে এই গাজর কোনোদিন আমার প্রাপ্তি হবে না। বাংলার মানুষ ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে বিজেপি দ্বারা, এটা বলতে কোনো দ্বিধা নেই। বাংলার মানুষ এখন সেটা বুঝতে পারছে। সেইটা বুলডোজার দিয়ে সাধারণ মানুষের জীবন জীবিকা গুড়িয়ে দেওয়া হোক, বা কোনো কথা দিয়ে তার পরবর্তীতে কথাটা না রাখা, অর্থাৎ এই যে 3000 টাকা দেবো সেই জিনিসটা বলে সেই 3000 টাকাটা না দেওয়া। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বাঁকুড়ার ইন্দাসে আমরা দেখতে পেলাম ককরোচ জনতা পার্টির একজন কর্মী। তার শুধুমাত্র দোষ ছিল যে তিনি দিল্লির আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি তার এলাকার একটি প্রাথমিক স্কুল, সেই প্রাথমিক স্কুলের পরিকাঠামো পরিবর্তনের দাবিটুকু তুলেছিলেন। সেই দাবির জন্য তার ওপর আক্রমণ হলো এবং পাশাপাশি তার বাবাকে হত্যা করা হলো বলেই এখনো পর্যন্ত অভিযোগ। কি বলবেন? বিজেপির শাসনকালে রেপ করাটা অপরাধ নয়, কিন্তু বিজেপিকে কণ্ঠ ছেড়ে আঙুল তুলে প্রশ্ন করাটা অপরাধ, এবং সেই অপরাধের ফল আজকে তার পরিবারকে ভুগতে হচ্ছে। আপনারা এই জিনিসটা দেখেছেন যে কিভাবে দিল্লিতে ককরোচ জনতা পার্টি যখন আন্দোলন করছিল, আপনারা দেখেছেন যে সোনাম ওয়াংচুক যখন আন্দোলন করছিল, তার পরবর্তীতে অভিজিৎ দীপকে যখন আন্দোলন করছে, ঠিক সেই সময় তার কণ্ঠস্বরের সাথে এত মানুষজন যখন কণ্ঠস্বর মিলিয়ে ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত হয়, তাদের উপর ফেক অ্যালিগেশন দিয়ে কিভাবে তাদেরকে এই সংগ্রামের মাটি থেকে তার পরবর্তীতে আবারও তাদেরকে বাড়িতে ঢোকাবে, সেই জিনিসটা যেন মূলত চক্রান্ত হয়ে দাঁড়িয়েছিল শাসকের দ্বারা। আমরা দেখতে পেরেছি যে কিভাবে বারবার কণ্ঠরোধ করার জন্য তারা ক্রমাগত চেষ্টা করে গেছে। এটার একটা ছোট্ট উদাহরণ যদি আমি বাংলার বুক থেকে দাঁড়িয়ে, যখন বারুইপুরের রেপের মতো ঘটনাটা ঘটে, সেটাকে কেন্দ্র করে আমরা একটা র্যালি করি, প্রতিবাদ মিছিল করি, সেখানে আপনারা দেখেছেন যে কিভাবে কোর্টের পারমিশন নিয়ে সেই মিছিলটা করা সত্ত্বেও তার পরবর্তীতেও আমি ছিলাম, আমাদের যারা সহযোদ্ধারা ছিল, তাদেরকে কেন্দ্র করে কিভাবে নোংরামি করা হয়েছে, আমাদের উপর গায়ে হাত তোলা হয়েছে। তাই আজকে যখন এই বিষয়ে কথা বলছি, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে শাসকে কিন্তু বিজেপি নামক একটা দল বসে আছে, যারা এই সব নোংরামিকে বরাবরই প্রশ্রয় দেয় এবং প্রশ্রয় দিয়ে এসছে। তাদের নেচারটা যেন হয়ে গেছে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনারা বিরোধী কণ্ঠস্বর হয়ে উঠে আসেন, তাহলে আপনাদের কণ্ঠস্বর কিভাবে দাবাবে। এই দৃশ্যও দেখেছি ডাবল ইঞ্জিন সরকার যেই সব জায়গায় রয়েছে, সেখানে যেসব জার্নালিস্টরা, ইন্ডিপেন্ডেন্ট যারা জার্নালিস্টরা রয়েছে, তারা যখন সত্যি কথা তুলে ধরার চেষ্টা করেছে, তারা নিরুদ্দেশ হয়ে গেছে। কারণ আবার মৃতদেহ সিমেন্টের মধ্যে লিপ্ত মৃত অবস্থায় পাওয়া গেছে, এরকম অনেক দৃশ্য আমরা দেখেছি। তার মধ্যেও আমরা বলতে চাই যে এই আন্দোলন, এই প্রতিবাদের কণ্ঠস্বরটা ঠিক যেন বালির মতো। বালিকে হাতের মধ্যে যত বেশি চাপবে, তত কিন্তু বালি আপনার হাত থেকে ফসকে বেরাবে, এবং সেই বালি আগামী দিনে কিন্তু আপনার চোখে লেগে আপনার চোখটাও কিন্তু ক্ষরণ করতে পারে। এইটুকুনি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা ছাত্র যুবরা রয়েছি, তারা শাসকের চোখে চোখ মিলিয়ে তার পরবর্তীতে কণ্ঠ তুলে প্রশ্ন করতে চাই। তাই তারা যতই রোখার চেষ্টা করুক না কেন, আমরা যখন সিজেপির ঘটনাটা দেখতে পাচ্ছি, বাঁকুড়া ইন্ডাসের ঘটনাটা দেখতে পাচ্ছি, এরকম প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যেই মানুষটা, যেই নেত্রীটা কিন্তু তাদের পরিবারের পাশে আছে, সেই নেত্রীটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কি জানেন তো, আন্দোলন সংগ্রাম থেকে তো উঠে এসছে। এই মানুষটা বোঝে যে নিজের কোনো মানুষ খোয়ানোর সেই জ্বালাটা কেমন, এবং তাই জন্যে যখন সেই মানুষটা, সেই ছেলেটা 18 বছরের বয়সী ছেলে, 18 থেকে 20 বছর বয়স তার, সেই ছেলেটা যখন আন্দোলন করছে, সেই ছেলেটার পাশে, সেই পরিবারটার পাশে যদি প্রথম কোনো মহিলা, প্রথম কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, সেই মানুষটার নাম, সেই মহিলাটার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে
সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন সৈনিক হয়ে আমরা বলতে চাই, আমাদের কারোর কণ্ঠস্বর কিন্তু এইভাবে দাবানো সম্ভব নয়। সেটা সিজেপির সেই ছেলেটা হোক যে সেই আন্দোলনে যুক্ত হয়েছিল, বা আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় সেই প্রত্যেকটা কণ্ঠস্বর যারা শাসকের চোখে চোখ মিলিয়ে রাজা তোমার কাপড় কোথায় প্রশ্ন করছে, সেই প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু ছায়াসঙ্গী রূপে আমরা থাকবো, এইটুকুনি বার্তা দিতে চাই। আপনি নিজে সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছেন, আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা অমিত মালব্য, তাকে সোশ্যাল মিডিয়ার ইনচার্জ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন পদ গঠন করলেন, নতুনভাবে বিজেপিকে ঢেলে সাজাচ্ছেন নীতিন নবীন। কি বলবেন? দেখুন, একটা জিনিস বলতে চাই, হয়তো উনি যেইভাবে কাজটা করছিলেন, ওনার মিথ্যা প্রচারের জায়গাটা হয়তো যারা আজকে নীতিন নবীন যারা রয়েছেন এবং তাদের টিমের যারা মেম্বাররা রয়েছে, যাদের মত অনুসারে তার পরবর্তীতে নতুনভাবে সাজানো হচ্ছে, যে কথাটা তুমি নিজেই বললে, আমার মনে হয় তারা বোধহয় তাদের মিথ্যাচারে সন্তুষ্ট ছিল না। সেই মিথ্যাচারের রেটটা হয়তো 2.0-তে তাদেরকে নিয়ে যেতে হবে বলে, অর্থাৎ 1.0 যদি অমিত মালব্য হয়, সেই 1.0 থেকে 2.0 মিথ্যাচারের ক্ষেত্রে তাদেরকে একটু আপগ্রেডেশন প্রয়োজন বলেই এই জিনিসটা করা। আমরা বরাবরই দেখে এসেছি যে বিজেপির শাসকে, মানে বিজেপির বিভিন্ন শীর্ষ পদে তারাই বসে থেকেছে যাদের বিরুদ্ধে বড় বড় অ্যালিগেশন রয়েছে, এবং তাদের মাথায় খুব সুন্দরভাবেই মুকুটকে সুসজ্জিত করেছে বিজেপি নামক এই দলটা। এবার হয়তো অমিত মালব্যর উপর যা যা অ্যালিগেশন ছিল তার থেকেও কোনো দক্ষ অ্যালিগেশনওয়ালা ব্যক্তিকে ওনারা পেয়েছেন, তাই জন্যেই সেই পদটাকে তারা খালি করলেন, যাতে সেইখানে তাদের একটা নতুন মুখকে তারা বিরাজমান করতে পারেন, সেই মুখটার মাথায় নতুন মুকুট তারা দিতে পারেন। আসলে কি জানেন তো, যারা আজকের দিনে দাঁড়িয়েও, আবারও আমি সুভাষচন্দ্র বসুর কথাটা তুলতে এই জন্যই বাধ্য হচ্ছি, যাদের চোখে সুভাষচন্দ্র বসু ব্রিটিশের দালাল ছিল, অর্থাৎ যেই ব্যক্তি নিজেকে মহারাজ আখ্যা দেন, সেই অনন্ত মহারাজের কথা বলছি, সেই অনন্ত মহারাজকেও বিজেপি নামক এই দলটা আতুতুতু করে রেখেছে। তার মাথার মুকুটে যেন নতুন নতুন পালক যুক্ত করা হচ্ছে, এবং দেখতে পাচ্ছি যে যেইভাবে গাজর ঝোলানো প্রভৃতিতে আমাদেরকে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে। এটা তো সত্যি কথা যে তার বিরুদ্ধে সত্যি কোনো স্টেপ নেয়নি আজকের দিনে দাঁড়িয়ে শাসক দল, নাকি নেওয়ার ক্ষমতাই রাখে না। আমি নিজে একজন বাঙালি হয়ে, নিজে একজন ভারতীয় হয়ে, নিজে একজন বাংলাভাষী হয়ে স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে আমরা দেখতে চাই নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই ভাঙা মূর্তির পায়ের তলায় অনন্ত মহারাজ যেই মুকুটটা পরে ঘোরে, যেটাতে উনি নিজেকে দাবি করেন উনি মহারাজ, সেই মুকুটটা যাতে গড়াগড়ি খায়। এবং এই কথাটা আমি এতটাই জোর কণ্ঠে এই জন্যে বলছি, কারণ আমাদের সকলের হৃদয়ের মধ্যে কিন্তু সুভাষবাদ জীবিত, আমাদের চোখে জ্বলন্ত আগুনের মধ্যে সুভাষচন্দ্র বসুর কথা লিখিত। তাই যারা সুভাষচন্দ্র বসুকে বেঈমান বলে, গদ্দার বলে, তার পরবর্তীতে তার বাহিনীকে গুন্ডা বাহিনী বলে, আমরা বলতে চাই যে সুভাষচন্দ্র বসুর গুন্ডা বাহিনী রূপে আমরা এই প্রশ্নগুলো করছি। এবং সেখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়িয়ে সেই অনন্ত মহারাজ শুনেছি নাকি 8 পাস নাকি 8 ফেল, ক্ষমা করবেন, উনি আমার থেকে বয়সে বড় কোনো ব্যক্তির ব্যাপারে এরকম কথা বলাটা আমার পারিবারিক শিক্ষা কোনোদিন শেখায়নি। কিন্তু তবুও যেই ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে এরকম বিকৃত মন্তব্য করতে পারে, তাকে কেন্দ্র করে আমরা এই বক্তব্য রাখতেই পারি বলে আমি মনে করি। এবং বারবার একটা কথা বলবো যে যেইভাবে বিজেপি নামক দলটা রেপেস থেকে শুরু করে এরকম ভিন্ন ভণ্ড লোকজন যারা নিজেদেরকে মহারাজ বলে দাবি করে, তাদেরকে নিয়ে সুসজ্জিত করছে নিজেদের মন্ত্রিত্ব সভা, নিজেদের সভা, সেখান থেকে বাংলার জনগণ, ভারতবর্ষের জনগণ কণ্ঠ তুলে তাদের যে বিরোধী কণ্ঠস্বর হিসাবে উঠে আসবে, সেটা কিন্তু বেশি দিনের সময়ের ব্যাপার নয়। এবং সেই জিনিসটা সিজেপির আন্দোলন থেকে আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ আমাদের ভারতবর্ষের ছাত্র যুব যেইভাবে কণ্ঠ তুলে রাজাকে প্রশ্ন করে এসছে, সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের ছাত্র যুব কিন্তু নিজেদের শির দ্বারা ওই সোকল্ড মহারাজ বা আজকের দিনে দাঁড়িয়ে যিনি সিংহাসনে বসে আছে তাদের সামনে নত করেনি। তাই সমানভাবে যারা মনে করছে যে এই বাংলার মাটি আন্দোলন শিখিয়েছে, প্রতিবাদ করা শিখিয়েছে, যেই বাংলার মাটি থেকে মাতঙ্গিনী হাজরা, যেই বাংলার মাটি থেকে সুভাষচন্দ্র বসু উঠে এসছে, সেই বাংলার মাটি আন্দোলন করবে না, তারা কিন্তু নিজেদেরকে একটা ভিন্ন একটা বাবেলের মধ্যে রাখছে। তাই সেই বাবেল থেকে এবার বেরোনোর সময় এসছে। তারা যদি না বেরোয় তাহলে ছাত্র যুবরা দায়িত্ব নিয়ে বের করবে, এইটুকুনি বলতে পারি। আর সেখান থেকে যখন তুমি আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত ওই যিনি মালব্য, ওনার কথা আপনি বললেন, আমি সেখান থেকে বলতে চাই যে ওনার থেকে আপগ্রেডেড ভার্সন যিনি আরও সুন্দরভাবে মিথ্যাচারটা করতে পারে, ওনাকে হয়তো পাওয়া গেছে। তাই অনেক অভিনন্দন পূর্বেই আমি জানিয়ে দিতে চাই।
17ই আগস্টের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার কথা ছিল সমস্ত বাংলার যারা যারা আবেদন করেছিলেন তাদের, এবং সেখানে বলা হয়েছিল যে যারা 10 তারিখের আগে আবেদন করেছেন 10ই জুলাইয়ের আগে তাদের টাকা ঢুকে যাবে, এবং যদি সেখানে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না থাকে তাহলে টাকা একেবারে ঢুকে যাবে অ্যাকাউন্টে। কিন্তু অভিযোগ এরকম একাধিক জেলা থেকে আসছে যে 17ই আগস্ট দিনটা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত একাধিক অ্যাকাউন্টে 10ই জুলাইয়ের আগে আবেদন করা সত্ত্বেও টাকা ঢোকেনি। আচ্ছা নয়নিকা, তুমি তো রিপোর্টার, তুমি জার্নালিস্ট, সেখান থেকে দাঁড়িয়ে তুমি কতবার ফ্রি ফান্ডে বাসে চড়েছো একটু উত্তর দিতে পারবে? আমার মনে হয় না যে সেইটা 1, 2, 3-এর থেকে বেশি হবে। ইতিমধ্যেই কিন্তু মেয়েদেরকে কেন্দ্র করে যেই সব নাটক ওরা পেশ করেছিল সেই নাটকটা কিন্তু আবার গৃহীত হয়ে গেছে, অর্থাৎ সেই নাটকটা আবারও ঘুরে ফিরে তার বাড়িতে ফেরত চলে গেছে। আমি এই জিনিসটা, এই কথা এই জন্যই বলতে বাধ্য হচ্ছি, তারা যেইভাবে দেখানোর চেষ্টা করছে যে গাজরটা ঝুলিয়ে তার পরবর্তীতে তারা সরকারে এসছে, বা বিভিন্ন জোর জবরদস্তি করে তারা যেইভাবে সরকারে এসছে, সেই গোটা দৃশ্যটা, সেই গোটা চিত্রটা কিন্তু বাংলার জনগণের কাছে বেশ স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে, এবং দিন দিন আরও বেশি স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি, এমন একজন সিএম ছিলেন যিনি নিজের কথা কোনোদিন ভাবেননি, যিনি বরাবরই নারী ক্ষমতায়নের কথা ভেবেছে। ঠিক কদিন আগে আমরা জানি কন্যাশ্রী দিবস ছিল, এবং কন্যাশ্রীকে আমরা দিবস রূপে কেন পালিত করি? কারণ কন্যাদের কথা আমরা বারবার মনে করতে চাই, কারণ কন্যাদের ক্ষমতায়নের কথা মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মাথায় কিন্তু গেঁথে দিয়েছিলেন, এবং তার পরবর্তীতে কন্যাশ্রী যেইভাবে শুধুমাত্র বাংলায় নয় সারা ভারতবর্ষে রেকগনাইজড হয়েছে, সেই জিনিসটাও তুমি আমি সকলে জানি। কিন্তু তার মধ্যেও যারা ভণ্ডামির কথা বলছে, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কন্যাশ্রীকে তারা ঢেকে দিয়ে তার পরবর্তীতে নিজস্ব কোনো একটা প্রকল্প তুলে ধরে তারা বলার চেষ্টা করছে তারা নাকি নারী বিদ্বেষী নয়, তারা নাকি নারীদেরকে ভালোবাসে, নারী ক্ষমতায়ন চায়। আমি বারবার বলতে চাই, এই সব ভণ্ডামির প্রকল্পগুলো কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে। অর্থাৎ তুমি যেই প্রকল্পের কথা বলছো, লক্ষ্মীর ভাণ্ডারকে কেটে যখন অন্নপূর্ণা ভাণ্ডার আনা হলো, তখন মূল টোপটা কী দেওয়া হয়েছিল? 1500 টাকার বিপরীতে 3000 টাকা করে দেবো, এটা বলা হয়েছিল। তো তুমি একটু মনে করে দেখো, স্পষ্টভাবে তারা এটাও বলেছিল যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা অন্নপূর্ণা ভাণ্ডারও পাবে। কিন্তু তার পরবর্তীতে আস্তে আস্তে কি দেখলাম, না সবাই তো পেতে পারে না, সেখান থেকে নাম বাতিল, সেখান থেকে কাটা হলো, কেটে কিছু গোনাগুন্তি লোকজনকে দেওয়া হবে সেই জিনিসটা বলা হলো। এবার তার পরবর্তীতে শুনতে পাচ্ছি সেই জিনিসটাও নাকি ব্লক করে দেওয়া হয়েছিল, তারা সেই প্রাপ্য টাকাটাও পায়নি। কিন্তু এখন আবার শুনতে পাচ্ছি সেই 100 জনের মধ্যে থেকে 40 জন তাদের গোনাগুন্তি পেতেও পারে। আসলে কি জানেন তো, এই পেতেও পারের যেই ব্যাপারটা, এই পেতেও পারেটা হচ্ছে সেই গাজর, সেই গাজরটাকে দেখিয়ে তার পরবর্তীতে আমাদেরকে একটা পথ অবধি তারা চালনা করতে পারে। কিন্তু তারপর থেকে যে গাজরটার লোভে যাচ্ছে, সেই মানুষটাও বুঝে যায় যে এই গাজর কোনোদিন আমার প্রাপ্তি হবে না, এই গাজরটাকে আমার মুখের সামনে রেখে আমাদেরকে খাদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তারা। তাই আমরা তাদেরকে বলতে চাই, আমরা কিন্তু সেই ইঁদুরের দল নই যে কোনো একটা বিষয় তার পরবর্তীতে খাদের দিকে স্বইচ্ছায় যাবে। আমরা কিন্তু সচেতন নাগরিক, সচেতন মানুষ। এই সংবিধান আমাদেরকে যা অধিকার দিয়েছে, আমাদেরকে ঈশ্বর যে সচেতনতা বোধ দিয়েছে, সেই বোধ দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারি যে কারা আমাদেরকে ব্যবহার করতে চাইছে। বাংলার মানুষ ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে বিজেপি দ্বারা, এটা বলতে কোনো দ্বিধা নেই। বাংলার মানুষ এখন সেটা বুঝতে পারছে। সেইটা বুলডোজার দিয়ে সাধারণ মানুষের জীবন জীবিকা গুড়িয়ে দেওয়া হোক, বা কোনো কথা দিয়ে তার পরবর্তীতে কথাটা না রাখা, অর্থাৎ এই যে 3000 টাকা দেবো সেই জিনিসটা বলে সেই 3000 টাকাটা না দেওয়া। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে বিজেপির যারা চেলা চামুন্ডারা রয়েছে তারা ফুলে ফেপে উঠছে। বারবার এই কথাটা শুনছিলাম যে তৃণমূল থেকে নাকি যারা যারা কিছু অসভ্যতামি করতো তাদেরকে তারা বের করে দিয়েছে, তাদের মাথায় নতুন করে মুকুট তারা স্থাপিত করেছে, এবং নতুন করে গুন্ডা বাহিনী বিজেপি নামক এই দল কিন্তু বানিয়েছে। তাই এখন আমরা বলতে চাই যে তারা যেইভাবে চালনা করার চেষ্টা করছে সেটা শুধুমাত্র বাংলার জন্য নয়, ভারতবর্ষের জন্য ক্ষতিকারক। তাই এই যেই লড়াইটা আমরা লড়ছি না এখন নয়নিকা, তৃণমূল কংগ্রেসের জন্য শুধু লড়ছি না, বা কোনো একটা দলের ব্যক্তি শুধুমাত্র সেই দলটার জন্য লড়ছে বলে আমি অন্তত মনে করি না। তুমি দেখেছো বেশিরভাগ ক্ষেত্রে আমার হাতে এখন ভারতবর্ষের পতাকা থাকে, সেটা থাকার একটা বিশেষ কারণ আছে। কারণ এই যেই লড়াইটা আমরা সেইকালীন ব্রিটিশের বিরুদ্ধে যেইভাবে স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিল, ঠিক সেই লড়াইটার যেন পুনরাবৃত্তি হচ্ছে। এখন বিজেপির জায়গায় রয়েছে বিজেপি, আর স্বাধীনতা সংগ্রামীর জায়গায় রয়েছে ছাত্র যুব, সেই প্রত্যেকটা কণ্ঠ ছেড়ে বাস্তব কথা বলা কণ্ঠস্বর। তাই আমরা আজকের দিনের দাঁড়িয়ে লড়াইটা যখন ভারতবর্ষের জন্য লড়ছি, তখন আমাদের হৃদয় সুভাষবাদ জীবিত রেখে আমাদের কণ্ঠে জয় হিন্দ, জয় বাংলা, যেই বাংলা ভাষায় আমরা কথা বলি সেই বাংলা ভাষাকে রেখে আমরা কিন্তু এই লড়াই লড়ে যাব। শাসকে যারা বসে আছে তাদেরকে বলতে চাই,
আপনারা কিন্তু খুব শীঘ্রই সেই পদচ্যুত হবেন এবং সেটা শুধুমাত্র কটা সময়ের অপেক্ষা, এবং সেটা ককরোচের হাতে, সেটা বাংলার সাধারণ ছেলেপুলের হাতে, যারা নাগরিকরা রয়েছে তাদের হাতে, নাকি সেই প্রত্যেকটা জার্নালিস্টের হাতেও যাদেরকে সত্যি কথা বলতে এই বিজেপি নামক দল দেয়নি, সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময়ের মধ্যে আমরা দেখে যাব। একদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতাকর্মীরা দিনের পর দিন কোট আনকোট ডিম থেরাপির শিকার হচ্ছেন, আপনিও হয়েছেন একেবারে স্বাধীনতা দিবসের দিন। আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের প্রাক্তন বিধায়ক মন্ত্রী, তিনি তার মৃত্যু ঘিরে একটা চর্চা বিতর্ক শুরু হয়েছে যে কতটা চাপে তিনি ছিলেন, যার জন্য আজ তাকে এরকম একটি পথ বেছে নিতে হলো। কি বলবেন পুরো দুটো বিষয়কে নিয়ে? দেখুন, সর্বপ্রথম যদি ডিম থেরাপির আমি কথাটা বলি, যেখানে তুমি এই কথাটা বললে যে উপাসনা তুমিও সেই জায়গাটা ফেস করলে, আমি একটু স্পষ্ট করে দিতে চাই যে 15ই আগস্টের দিন এই ডিম নিয়ে যেই নোংরামিটা তারা করেছে, এবিভিপি নামক বিজেপির সেই গুন্ডা লবিটা, আমি সেখানে স্পষ্ট করে বলতে চাই, সেদিন আমরা জাতীয় পতাকা উত্তোলনের জন্য সেখানে উপস্থিত ছিলাম। সেই দিন ডিমটা শুধুমাত্র উপাসনাকে কেন্দ্র করে তার পরবর্তীতে মারা হয়নি। আমাদের গায়ে যদি ভিডিওটা দেখা যায়, আমাদের হাতে কিন্তু জাতীয় পতাকা ছিল। শুধুমাত্র তাই কেন, আমরা যখন সেখানে জাতীয় পতাকা উত্তোলনের জন্য যাই, যখন জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, ঠিক সেই সময় তারা বাঁশ লাঠি দিয়ে সেই পতাকাটার উপর মারে। এবং আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে যারা আমাদের ভারতবর্ষের পতাকাকে সম্মান করতে পারে না, তারাই কেন বিজেপি নামক দল এবং এই এবিভিপি নামক এই টেররিস্টদের সংগঠনের সাথে যুক্ত হচ্ছে। টেররিস্টদের সংগঠন, আমি বেশ সচেতনভাবেই কথাটা উল্লেখ এই জন্যই করছি, কারণ যারা আমাদের ভারতবর্ষের পতাকাকে সম্মান করতে জানে না, তারা আমাদের সকলের চোখে দেশদ্রোহী, তারা আমাদের সকলের চোখে টেররিস্ট। আমি দেখতে পাচ্ছি যে কিভাবে আশুতোষের বাইরে একটা গুন্ডার দল সেখানে হাতে লাঠি নিয়ে, তার পরবর্তীতে পতাকা যখন উত্তোলন হচ্ছে তখন লাঠিটা শুধুমাত্র মাটিতে বাজানো নয়, পতাকার দিকে কেন্দ্র করে লক্ষ্য করে তার পরবর্তীতে ছুঁড়ে মারছে তারা। যখন আমরা তাদের সাথে কথা বলতে যাই, তারা আমাদেরকে কেন্দ্র করে ডিম ছুঁড়ে মারে, যেখানে আমাদের হাতে জাতীয় পতাকা, আমি বারবার বলে দিচ্ছি, আমাদের হাতে জাতীয় পতাকা, যেখানে যেই বেদিটা তারা ভাঙছে সেই বেদিতে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। তাই এইসব দেশদ্রোহীকে আমরা স্পষ্ট কণ্ঠে চোখে চোখ মিলিয়ে বলতে চাই, তোমাদের এই বাংলার বুকে ঠাঁই আর বেশি দিন নেই। আমরা তোমাদের সকলকে চিহ্নিত করে তার পরবর্তীতে বাংলা থেকে দূরে পাঠিয়ে দেবো। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা নয় নিকা। আর বারবার যখন এই ডিম থেরাপি কথাটাকে যেন একটা প্রচলনে নিয়ে আসতে চেয়েছে গদি মিডিয়া কথাটা আমি কেন উল্লেখ করতে বাধ্য হচ্ছি, কারণ ডিম থেরাপিটা কিসের? ওখানে বলা হচ্ছে যে ডিম থেরাপি খেলেন উপাসনা। আমি দেখেছিলাম কুণালদার ক্ষেত্রেও জিনিসটা সমানভাবে পোট্রে করা হয়েছিল। জনরোষ, ডিম মারলেন কালীঘাটের নেতা কুলান ঘোষকে কেন্দ্র করে। কারা মারলেন? সাধারণ নাগরিক ছিল নাকি একটা চেলা চামুন্ডা যার সাথে বিজেপির বিভিন্ন নেতার সাথে ছবি রয়েছে, সেই চ্যাঙরটা এসে তার, আমি ভেরি সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, বাট এদের জন্য এই ল্যাঙ্গুয়েজটা ইউজ হওয়া প্রয়োজন। তাই জন্যে বলছি, সেইটা এসে তার পরবর্তীতে বীর বিপ্লবী সাজার জন্য আমাদেরকে লক্ষ্য করে ডিমটা মারছেন। এরা কোনোদিন বীর বিপ্লবী হতে পারেন? যারা সুভাষচন্দ্র বসুকে সম্মান দিতে জানে না, যারা ক্ষুদিরাম বোস আমাদের ভারতবর্ষের জন্য কী করেছে সেই জিনিসটার ব্যাপারে অবগত নয়। তোমরা দেখেছো যে যেই দিন ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস, অর্থাৎ 11 তারিখ, আমরা যখন সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসুকে কেন্দ্র করে একটা প্রোগ্রাম করছি ভবনে, সেখানেও বিজেপির গুন্ডারা এসে অসভ্যতামি করেছে। নয়নিকা, তোমরা এই দৃশ্য দেখেছো। আমরা ভারতবর্ষের জন্য লড়ছি বলে এইসব গুন্ডা দালাল দেশদ্রোহীদের ভারী জ্বালা ধরেছে, এবং তাই জন্যেই তাদের নেতারা যারা আজকে শীর্ষ আসনে বসে আছে, তারা তাদের পকেটে টাকা গুঁজে তার পরবর্তীতে আমাদের জাতীয় পতাকাকে অবমাননা এবং অসম্মান করার জন্য তাদেরকে পাঠিয়েছে। এরকম ডিম একবার নয় 10 বার খাবো। জাতীয় পতাকা উত্তোলন করা যদি বিজেপির আমলে কোনো অপরাধ হয়, এই অপরাধ আমি আঙুল তুলে বলছি 10 বার করবো, 12 বার করবো, যদি ক্ষমতা থাকে রুখে দেখান। আমাদের মূলত কথা হচ্ছে যে ভারতবর্ষ সংবিধান যেই অধিকার তোমায় দিয়েছে, আমায় দিয়েছে, সেই অধিকার যারা ছেনানোর চেষ্টা করবে তারা কিন্তু দেশদ্রোহী। তাদেরকে কণ্ঠ তুলে তোমরা এই বুমটা তুলে প্রশ্ন করো যে এরকম নোংরামি কেন করতে চাইছেন আমাদের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, কেন আমাদের বাংলার বুকে দাঁড়িয়ে এই নোংরামি করতে চাইছেন। আমরা কণ্ঠ তুলবো ভাই, ছাত্র যুব কণ্ঠ তুলবে, জেন জি কণ্ঠ তুলবে। এবং আমি স্পষ্ট করে জেন জি কথাটা এই জন্য উল্লেখ করছি, এদের মধ্যে না এনার্জি অনেক, এবং যখন এনার্জিটা থাকে তখন যারা আমাদেরকে কেন্দ্র করে এই নোংরামি করার চেষ্টা করে, তখন কিন্তু বলে দিই
সুভাষচন্দ্র বসু কিন্তু সেই আমাদের রাস্তা দেখিয়ে গেছিলেন যে তুম মুঝে খুন দো মে তুমহে আজাদি দুঙ্গা। তাই সেই লড়াই সংগ্রামের যারা আমরা বার্তাবাহক, আমরা সকলে বাংলার প্রত্যেকটা নাগরিক, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, আমরা কিন্তু সেই দেখানো পথেই চলবো, এইটুকুনি শুধু স্পষ্ট করে দিই। এবং পাশাপাশি আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং কেন্দ্র করে যেই বিষয়টা তুমি বললে আশিসদার যে গোটা ঘটনাটা, আমরা যখন তার মৃতদেহ দেখতে পাচ্ছি, বিশ্বাস করো প্রত্যেকটা মানুষ কিন্তু শোকস্তব্ধ। এবং এই কথাটা এই জন্যই বলছি, এই যে ডিম থেরাপির যে বিলো দ্য বেল্ট জায়গাটা বিজেপি আনার চেষ্টা করেছে, এখানে কে ঠিক কে ভুল? আমরা তো কোনো ভুল করিনি। আমার বয়সটা 24 নয়নিকা, সেখান থেকে দাঁড়িয়ে আমার দল যখন শাসকে, তুমিও এই জিনিসটা খুব ভালো করে জানো যে আমরা সেরকম কোনো পদে বসে বা কোনো অসভ্যতামির সাথে যুক্ত, কোনো কারোর থেকে টাকা নিয়ে কোনো এক্সটর্শনের সাথে যুক্ত এরকম কিন্তু আমাদের রেকর্ড নেই। সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কেন্দ্র করে নোংরামি হচ্ছে। আশিসবাবু আমাদের দল যখন সরকারে থেকেছে, তার পরবর্তীতেও যেইভাবে উনি নিজের স্বচ্ছতা বজায় রেখেছে এবং সেই বজায় রেখে তার পরবর্তীতে নেতৃত্ব দিয়ে এসছে, এনারা বাস্তব নেতা। এবং সেই নেতাকে কেন্দ্র করে যখন তার গাড়ি দাঁড় করিয়ে বিজেপির বিভিন্ন লোকজনরা, আমরা দেখতে পেরেছিলাম যে কিভাবে তাকে কেন্দ্র করে বলা হচ্ছে ছাল চামড়া গুটিয়ে দিতাম যদি তুমি বয়সে একটু বড় না হতে। যখন এই জিনিসটা বলা হলো, কেন যখন সেই ভিডিওটা ভাইরাল হলো তারপরেও তার বিরুদ্ধে কোনো পুলিশ প্রশাসন কেস করলো না? কেন তাকে গ্রেফতার করা হলো না? কেন এই ডিম থেরাপিটাকে এতটাই নর্মালাইজ করে দেওয়া হলো যে মানুষের অসম্মানটা, এই জিনিসটা যেন বাজারে বিক্রি হতে শুরু করে দিল? আমাদের আজকের জেনারেশন, আজকের দিনে দাঁড়িয়ে সম্মান বলে যে এই জিনিসটা, এই সম্মানের ভারিক্কি যেন আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজনীতি করছো, বিপক্ষে আছো, তার উপর যা কিছু করা যেতে পারে, এই যেই ভাবনাটা, এটা কিন্তু ভারতবর্ষ যেই অধিকার আমাদের সকলকে দিয়েছে, সংবিধান যেই অধিকার আমাদের সকলকে দিয়েছে, সেই অধিকারটাকে উল্লঙ্ঘন করা। এবং সেইখানে আমরা আবারও দেখতে পারলাম যে একজন স্বচ্ছ ব্যক্তিকে কেন্দ্র করে যেই নোংরামিটা হলো, খুব স্বাভাবিকভাবে উনি সেই প্রেশারটা নিতে পারলেন না। সবার হৃদয় ততটা শক্ত হয় না। এবং সেটাকে কেন্দ্র করে যখন ওনাকে এরকম পদক্ষেপ নিতে বাধ্য করা হলো, আমি বারবার বলবো বাধ্য করা হয়েছে, কারণ এই অসম্মান জিনিসটা কতটা মানুষের হৃদয়ে গেঁথে যায়, এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে যারা এইসব নোংরামি করে, এরকম লুম্পেনদেরকে দিয়ে তার পরবর্তীতে ডিম থেরাপির কোট অ্যান্ড কোট এই গোটা বিষয়টা ছড়ানোর চেষ্টা করে, তারা কোনোদিন বুঝবে না। কারণ তারা কোনোদিন সম্মান প্রাপ্তির জায়গাতেই যায়নি। আশিসদার মতো লোকজনরা যারা সম্মান প্রাপ্তির সেই জায়গাটাতে গেছিল, তাদেরকে যারা টেনে নামানোর চেষ্টা করেছে, তাদের গায়ে যারা কালি লাগানোর চেষ্টা করেছে, মূলত তারা ওনার যেই ঘটনাটা ঘটলো সেটার পূর্ণ দায়ী। আমি মনে করি যে এই গোটা বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত কতটা হবে আমি জানি না নয়নিকা, তদন্ত কতটা হবে আমি জানি না, কিন্তু হওয়া প্রয়োজন। বারবার এই জিনিসটা হতে পারে না যে একটা স্বচ্ছ ব্যক্তিকে কেন্দ্র করেও 10টা মানুষ এই নোংরামি করবে এবং সেই জিনিসটা মিডিয়া ন্যারেটিভ অনুসারে বেশ সুন্দরভাবে টিআরপির জন্য সার্কুলেটেড হবে। বারবার দেখতে পাচ্ছি মিথ্যে খবর সার্কুলেট করা হচ্ছে শুধুমাত্র টিআরপির জন্য। এই জিনিসটাও বন্ধ হওয়া দরকার। তোমরা সচেতন মিডিয়া, আমি তোমাদেরকে করজোড়ে বলছি, হাত জোর করে বলছি আমি তোমাদের সকলকে, যে গদি মিডিয়া যেই ন্যারেটিভটা চালানোর চেষ্টা করছে, এটার কাউন্টার যদি কেউ করতে পারে সেটা হচ্ছে তোমাদের মতো মিডিয়া চ্যানেলরা। তোমরা কেন কাউন্টার করছো না? তোমরা সেই কাউন্টারটা করো। গদি মিডিয়া কারা সেটা তোমরাও জানো সেই জিনিসটা। তাদেরকে চিহ্নিত করে তার পরবর্তীতে তাদেরকে এক কোণা করার দায়িত্ব শুধুমাত্র বাংলার সচেতন নাগরিক, ভারতবর্ষের সচেতন নাগরিকের নয়, সমানভাবে সেই প্রত্যেকটা জার্নালিস্টের, যারা নিজেদেরকে জার্নালিস্ট হিসাবে পেশ করতে চায়, যারা জার্নালিজমটা পড়ে এসছে। আমি তোমাদেরকে বারবার বলছি, আমি করজোড়ে অনুরোধ করছি প্রত্যেকটা জার্নালিস্টদেরকে, গদি মিডিয়ার দালালদেরকে, গদি মিডিয়াদেরকে নয়, যে আপনারা এদেরকে চিহ্নিত করুন। এদের জন্য কোনো স্বচ্ছ ব্যক্তির গায়ে মিথ্যে অ্যালিগেশন লাগে, এদের জন্য কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি তার এতদিনের প্রাপ্য, এতদিনের অধিকারের সম্মানটা যখন খোয়াতে হয়, তার পরবর্তীতে হয়তো তাকে অফিসে গিয়ে তার পরবর্তীতে গলাটাও, মানে দড়ি দিয়ে গলাটাও ঝুলে যেতে হয়। তাই আমি বারবার বলবো, এই যে গোটা বিষয়টা, এটা এবার দেখার সময় এসছে। ওনার চিরশান্তি কামনা করি, ওনার আত্মার চিরশান্তি কামনা করি। এর থেকে বেশি আমার সত্যি কিছু বলার নেই, কিন্তু বলবো যে যেই ঘটনা ওনার সাথে হলো, যাতে আগামী দিনে কোনো স্বচ্ছ পলিটিশিয়ান, স্বচ্ছ রাজনীতিবিদকে এরকম একটা জায়গা থেকে না যেতে হয়। এটার জন্য এইটার একটা গুরু দায়িত্ব শুধুমাত্র আমাদের নয়, তোমাদেরও রয়েছে। দয়া করে সেই দায়িত্বটা নিন।